ভৌতিক গল্প পুতুলের প্রতিশোধ। বাবুর একমাত্র মেয়ে আভা। শুধু তার একমাত্র মেয়ে নয়, সারা বাড়িতে একটাই বাচ্চা, তাই বড্ড আদরের। মা, পাপা, পিপি, ঠাম্মা সবার নয়নের মণি সে। এমনকি বাড়ির কাজের লোকেরা পর্যন্ত তাকে ভারী ভালোবাসে। তাই একটু কিছু বললেই অভিমানে মেয়ের ঠোঁট ফোলে। সে যদি একবার কিছু বলে আর সেটা না শোনা হয়, তাহলে সারা বাড়ি মাথায় তুলবে। অভিকবাবু একজন উকিল, তার বাড়িতেই চেম্বার। মক্কেল আসবে একটু পরে, তিনিও তৈরি আছেন। এমন সময় আভার ইচ্ছে হলো পুতুল কিনবে। যদিও তার ঘরে নানা রকম পুতুল আছে অনেক, তাও একটা নতুন পুতুল চাই। কাছাকাছি একটা মেলা বসেছে, ওখানেই যাবে। পাপার কাছে বায়না জুড়ল। অভিকবাবু বোঝাতে চাইলেন যে তার এখন কাজ আছে, তিনি পরে নিয়ে যাবেন। সব থেকে সুন্দর পুতুলটা কিনে আনবেন তার ছোট্ট রাজকুমারীর জন্য। কিন্তু আভা শুনলে তো, সে তো কান্না জুড়ে দিল। অভিকবাবু বুঝে গেলেন পুতুল না দিলে আজকে মুশকিল। মেয়ের কান্না তিনি মোটেই সইতে পারেন না। তার স্ত্রী কাকলি বললেন, আরও দাও মেয়েকে আদর। ঠিক হয়েছে। অভিকবাবু মেয়েকে নিয়ে ছুটলেন মেলায় পুতুল কেনার জন্য। পুতুলের প্রতিশোধ পর্ব 2। মেলায় গিয়ে তো মেয়ের কোনো পুতুল পছন্দই হয় না। শেষ পর্যন্ত একটা দোকানে গিয়ে একটা পুতুল দেখে ওটা তার পছন্দ হলো, ওটাই নিয়ে নিল। সেই পুতুলটা তুলো আর কাপড় দিয়ে বানানো, ভারী সুন্দর। আভা পুতুলটা নিয়ে খুশি মনে বাড়ি ফিরে আসে। সেই দিন থেকে পুতুলই তার সাথী। খাওয়া, খেলা, ঘুম সব তার সাথে। স্কুল বাদে সর্বক্ষণ পুতুলটা তার সঙ্গে থাকে। এমনকি বাড়িতে মেস পড়াতে এলেও পুতুলটাকে নিয়ে বসবে। ওর নাম দিয়েছে মিতু। আভাকে পড়াতে আসে নন্দিতা নামের একটা মেয়ে। পুতুলটাকে নিয়ে বসলে ও খুব বিরক্ত হয়। কেন জানি এই পুতুলটাকে ওর একদম ভালো লাগে না। তেমন কোনো কারণ নেই, তবে পুতুলটার চোখ দুটো যেন কেমন, তাকালেই গায়ে কাটা দেয়। ওটা থাকলে খুব অস্বস্তি হয়, তাই ওটাকে সরাতেও পারে না। সরালেই আভা কান্নাকাটি জুড়ে দেয়। ওই পুতুলটাকে ছাড়া তার এক মুহূর্ত চলে না। তবে ওটাকে আভার পিসি রিয়াও তেমন একটা পছন্দ করে না। ওর চোখ দুটো যেন অদ্ভুত লাগে, এমনভাবে তাকিয়ে থাকে যে বেশিক্ষণ ওটার দিকে তাকানো যায় না। একদিন বাড়ির কাজের মেয়ে অনিমা তাদের ঘরে গিয়েছিল কাজ করতে। পুতুলটা শোকেসের ওপর ছিল। ওটাকে সরাতে গিয়ে কিছুতেই সরাতে পারল না। বড্ড ভারী সেটা। একটা সামান্য পুতুল এত ভারী হলো কেমন করে? ওর ভয় লাগলো। সে বাড়ির লোকদের ডেকে আনলো। ও মা, কোথায় কি? এ তো সাধারণ একটা পুতুলের প্রতিশোধ পর্ব 3। কাকলি দিব্যি সেটাকে এক হাতে উঠিয়ে নিল। তার শাশুড়ি অনামিকা দেবী বললেন, এই হলো এই মেয়েগুলোর সমস্যা। তিলকে তাল করবে, ভালো করে না দেখেই বাড়ি মাথায় করবে। ওনারা চলে গেলেন। অনিমা বোকা বনে গেল। ও যে মিথ্যা বলেনি সেটা নিজে খুব ভালো করে জানে। পুতুলটার দিকে তাকালো, স্বাভাবিক একটা পুতুল। তাহলে একটু আগে কি হয়েছিল? যাই হোক, সে কাজ সেরে চলে গেল। এরপর একদিন রিয়াকে তার বৌদি বলল চা করেছেন, সে যেন নিয়ে যায়। গরম চা ধরতে গিয়ে হাত ফসকে কাপটা পড়ে গেল। সঙ্গে সঙ্গে সেটা ভেঙে গেল। রিয়া এ বাবা বলে উঠল। কাকলি বলল, আরে ঠিক আছে, এরকমটা হতেই পারে, এটা কোনো ব্যাপার না। আমার ঘরে শোকেসে কাপ রাখা আছে, যাও নিয়ে এসো। রিয়া কাপ আনতে গেল। শোকেস খুলতে গিয়ে দেখলো পুতুলটা যেন ওর দিকে তাকিয়ে আছে, যেন পুরো মানুষের মতো দৃষ্টি। ওর চোখে কি যেন একটা আছে, বেশিক্ষণ তাকানো যায় না। রিয়ার পা আটকে গেছে। ও আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। ওদিকে তার বৌদি তাকে বেশ কয়েকবার ডেকেছে, কানেই ঢোকেনি তার। এবার এসে দেখলো রিয়া শোকেসের সামনে চুপ করে দাঁড়িয়ে আছে। সে অবাক হলো, ওইভাবে দাঁড়িয়ে আছে কেন? পুতুলের প্রতিশোধ পর্ব 4। কাকলি ওকে ঠেলা দিয়ে বলে, কি গো, এখানে দাঁড়িয়ে তো আকাশ পাতাল কী ভাবছো? কখন বলেছি চা খাবে, কাপ নিয়ে এসো, পাত্তাই নেই। চা জড়িয়ে তো জল হয়ে গেল। না কিছু না, এমনি, চলো। ওরা গিয়ে চা খেতে বসলো। রিয়া আনমনা হয়ে আছে। তার বৌদি বলল, কি গো, কথা বলছো না যে, কি হয়েছে তোমার? না কিছু না, কি হবে? এই কি ব্যাপার বলো তো?
তখন থেকে চুপচাপ আছো, কি হয়েছে? আমার ঘরে গিয়েও শোকেসের সামনে চুপ করে দাঁড়িয়েছিলে। কি হয়েছে তোমার? প্রেমে পড়লে নাকি গো? শুনেছি প্রেমে পড়লে মানুষ এরকম হয়ে যায়। বৌদি, তোমায় একটা কথা বলবো? ও মা, এ আবার কি? একটা কেন, 100টা বলো। জানো তো বৌদি, আসলে মানে বলছি, কি এত মানে করছো? বলবে তো বলে ফেলো, বললে বিশ্বাস করবে তো? এ আবার কেমন কথা? বলে তো দেখো। আসলে ওই পুতুলটা। পুতুল? কোনটা বলো তো? ওই যে দা ভাই যেদিন নতুন আনলো। ও আচ্ছা, ওইটা। তা ওটা নিয়ে তোমার আবার কি সমস্যা হলো? ওই পুতুলটার চোখটা না কেমন যেন অদ্ভুত, মনে হয় তাকিয়ে দেখছে, তাকালেই অস্বস্তি করে, কেমন যেন একটা লাগে, ভয় করে। পুতুলের প্রতিশোধ পর্ব 5। বৌদি হেসে ফেলেন। তুমিও? জানতাম বিশ্বাস করবে না, এই জন্য আমি বলতে চাইনি। রাগ করো না, ওটা তো একটা সাধারণ পুতুল, ওটাকে এত ভয় পাবার কি আছে? আর তুমি ভয় পাচ্ছ? আভাকে দেখো, সে তো সারাদিন ওটাকে নিয়েই পড়ে আছে, ও তো ভয় পায় না। আমি বলি কি, তুমি হরর ফিল্ম দেখা বন্ধ করো, তাহলেই আর ভয় লাগবে না। তুমি যা দেখো ওটাই তোমার মনে রিফ্লেক্ট হয়। রিয়া আর কিছু বলল না। এটা এমন একটা বিষয় যেটা কাউকে বলে বিশ্বাস করানো যায় না, যতক্ষণ না তার সাথেও সেরকম কিছু হচ্ছে। দুপুরের কাজ সেরে কাকলি একটু বিশ্রাম নিতে গেল নিজের ঘরে। গরমকাল, তাই সূর্যের তাপ থেকে বাঁচতে জানলা বন্ধ, দরজাও, ফলে ঘর অন্ধকার। ঘরে ঢুকেই সবার আগে চোখ পড়ল শোকেসের ওপর রাখা দিকে। ওটার চোখ দুটো যেন জ্বলছে। চমকে উঠল। রিয়ার বলা কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। সে লাইট জ্বালালো। কোথায় কি? পুতুলটা তো একদম স্বাভাবিক, তাহলে সে অকারণে এরকম ভয় পেল? যা দেখলো তাকে সত্যি না মনের ভুল? মনের ভুলই হবে, নিজের মনকে সে বোঝায়। পরের দিন রিয়া কলেজ যাবার আগে একটা কেক এনে বলল বৌদি যেন সেটা আভাকে দেয়, সে খুব ভালোবাসে। কাকলি সেটা শোকেসের ওপর রেখে রান্নাঘরে গেল কাজ করতে। এরপর কাজের তাড়ায় আভাকে সেটা টিফিনে দিতে ভুলে গেছিল। সে স্কুল থেকে ফিরে পিপির কাছে সেটার কথা শুনে খেতে চাইল। ওর মা বললে, এ মা দেখেছিস, কাজের চাপে একদম ভুলে গেছি, দাঁড়া দিচ্ছি। এটা আনতে গিয়ে অবাক, সেটার প্যাকেট খোলা, কেকটাও যেন কেউ খেয়েছে। আভা তো কান্নাকাটি জুড়ে দিল, তাকে অন্য একটা কেক দিয়ে তখনকার মতো ঠান্ডা করা হলো। কাকলির কপালে চিন্তার ভাঁজ পড়ল। কে করলো এমন কাজ? এই বাড়িতে আভার জন্য আনা কোনো জিনিসে তো কেউ হাত দেয় না। বাড়ির একটা মাত্র বাচ্চা, বড় আদরের, ওর জন্য রাখা কেক এভাবে কে খাবে? আর আভার পক্ষে এত উঁচু থেকে কেক নিয়ে খাওয়া তো সম্ভব না। আর সব থেকে আশ্চর্য বিষয় হলো এই যে ওই কেকের কিছুটা অংশ পুতুলটার মুখে লেগে আছে। সে অবাক হয়ে কেকের প্যাকেটটা হাতে নিয়ে যখন এটা দেখছে, রিয়া ঘরে ঢুকলো আর বৌদিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে গেল। কি হয়েছে জিজ্ঞাসা করতে সে এবার পুতুলটা দেখায়।
ও সেরকম কিছু বুঝলো না। এবার কাকলি ওকে পুরো ব্যাপারটা বলতেই ও ভয় পেয়ে গেল। কাকলিও যত না ভয় পেয়েছে তার থেকে অবাক হয়েছে বেশি। রিয়া বলল, আমি তোমায় সেদিন বলেছিলাম না এই পুতুলটার মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। এখন দেখো, এবার বুঝলে তো? ওরা দুজনে একবার পুতুলটার দিকে চাইলো। শান্ত স্বাভাবিক একটা পুতুল। পরের দিন অনিতা ওই ঘর মুছছিল। এই সময় পুতুলটা ওপর থেকে পড়ে গেল। সেটাকে তুলতে গিয়ে সে চমকে যায়। বরফের মতো ঠান্ডা। একটা পুতুল কিভাবে এত ঠান্ডা হয়? ও বেশ ভয় পেয়ে গেল। এই সময় অভিকবাবু ঘরে আসতেই সে হাউ মাউ করে কেঁদে উঠল। ও দাদা বাবু গো, আমারে বাঁচান গো, মেরে ফেললো গো। চিৎকারে বাড়ির সবাই চলে এলো। সে বললে, ও দাদা বাবু, আমার কথা শোনো, ওই পুতুলটারে বিদায় করো, বড় সব মেনেছে জিনিস ওটা। এই সময় আভা ঘরে এসে পুতুলটা ওর হাত থেকে টান মেরে নিয়ে নিল। এই একদম আমার মৃত্যুকে বাজে কথা বলবে না, ও খুব ভালো, ও আমার বন্ধু, আরও যাবে না কোথাও, আমার সঙ্গে থাকবে, তুমি যাও তো। সে বেরিয়ে যেতেই অনিতা বলল, ভালোর জন্যই বলছি গো বৌদিমণি, আমি মুখ্য মানুষ হতে পারি, তবে সব ভুল বলি না গো, বিশ্বাস করো, ও পুতুল ভালো নয় গো, ওর মধ্যে নিশ্চয়ই কিছু আছে গো। ছেলে পুলে নিয়ে ঘর তোমাদের, তাই বলছি গো, তেমন কিছু হবার আগে ওটা বিদেয় করো। অভিকবাবু আবার বিরক্ত হয়ে বললেন, এই তুমি যাও তো, এখন নিজের কাজ করোগে যাও, খালি ভুলভাল কথা। সে আর কিছু না বলে চলে গেল। কাকলি আর রিয়া একে অপরের মুখের দিকে তাকালো। ওরা দুজনেই ভয় পেয়েছে। কাকলি আজকাল পুতুলটাকে ভয় পায়। স্বামীকে বলে না, কারণ উনি বিশ্বাস করবেন না। সেও বিশ্বাস করে যে এটায় অশুভ কিছু আছে। কিন্তু আশ্চর্যের কথা হলো, আভা এটাকে একদম ভয় তো পায়ই না, উল্টে সব সময় সাথে নিয়ে রাখে। ওর সাথে কত কথা। কাকলির তো ভয় হয় মেয়েটার কোনো ক্ষতি হবে না তো। ওকে অনেক বুঝিয়েছেন পুতুলটা ছাড়বার জন্য। এও বলেছেন সুন্দর পুতুল কিনে দেবেন, তো ওটা সে কিছুতেই ছাড়তে চায় না। অভিকবাবু কিন্তু মেয়ের পক্ষে, কিন্তু পুতুলের জন্য তো আর নিজের ঘর ছেড়ে দেওয়া যায় না। তাই ভয় লাগলেও একই ঘরে থাকতেই হয়। একদিন দুপুরে সে ঘুমোচ্ছে, হঠাৎ কার শ্বাস প্রশ্বাসের শব্দে ঘুমটা ভেঙে গেল। বেশ জোরে জোরে শ্বাস নিচ্ছে কেউ। সে তো ঘরে একা, তাহলে কে? বুকটা ভয়ে কেঁপে উঠল। ঘাড় ঘোরাতেই দেখলো পুতুলটা শ্বাস নিচ্ছে, ওর বুক ওঠানামা করছে। অন্ধকারেও সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। খুব ভয় লাগলো কাকলির। সে কোনো রকমে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে শাশুড়ির ঘরে ঢুকলো। ওকে ওরকম উদ্ভ্রান্তের মতো দৌড়ে আসতে দেখে উনি ঘাবড়ে গিয়ে জানতে চাইলেন, কী হয়েছে, অমন হাঁপাচ্ছ কেন? কাকলি ধীরে ধীরে সবটা বলল। অনামিকা দেবী নিজেও ওই পুতুলটার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করেছেন। সেদিন তিনি ওদের ঘরে গেছিলেন। পুতুলটার দিকে চোখ যেতেই কেমন যেন বুক কেঁপে উঠেছিল তার। গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। কেমন যেন দৃষ্টি ওটার, দেখলে বুকের ভেতর পর্যন্ত শুকিয়ে যায়। কিন্তু এই কথা এখন বললে ও আরও ভয় পাবে। তাই বললেন, ও কিছু নয় মা, তুমি সারাদিনে তো পরিশ্রম করো, একটু বিশ্রাম নাও না। ক্লান্ত শরীরে ওসব ভুলভাল জিনিস দেখেছো। আর তাছাড়া দিদি ভাই তো সর্বক্ষণ ওটা নিয়েই মেতে আছে। তেমন হলো ওই তো সবার আগে ভয় পেত। তোমার বরং আজ আর ওই ঘরে গিয়ে কাজ নেই বাছা, তুমি আজ এখানেই ঘুমাও। বিকেলে কাকলি নিজের ঘরে গেল। পুতুলটাকে ভালো করে দেখলো। না, সব তো ঠিকই আছে। সত্যি কি ভুল দেখলো কি জানি। কয়েকদিন পরের কথা। আভার সেদিন ছুটি। সারাদিন সে পুতুল নিয়েই ব্যস্ত। হঠাৎ কাঁদতে কাঁদতে দৌড়ে এলো। পড়ে গিয়ে হাতে কেটে গেছে। সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ওষুধ লাগিয়ে অনেক আদরের পর কান্না থামল। কাকলি একটা জিনিস হঠাৎ লক্ষ্য করলো, পুতুলটার গায়েও রক্ত। এবার আর চুপ করে থাকতে পারল না। মায়ের মন সন্তানের জন্য সর্বদা চিন্তিত। আভা তখন পড়ছে। সে স্বামীর কাছে আসলো। উনি তখন একটা ম্যাগাজিন দেখছিলেন। শুনছো? একটা কথা ছিল, বলবো? রোজ কত কথাই তো বলো, তা আজ আবার অনুমতি নেওয়ার কি হলো, বলে বলো। তুমি পুতুলটাকে এবার বিদায় করো। কোন পুতুল? যেটা আবার জন্য সেদিন নিয়ে এলে সেটা।
কেন? সেটা আবার তোমার কোন ক্ষতি করলো? দেখো, ওই পুতুলটা ভালো নয়, ওতে খারাপ কিছু আছে। খারাপ কিছু আছে মানে? মানে ওটা একটা ভুতুড়ে পুতুল। ওর চোখটা কেমন যেন, দেখলেই ভয় লাগে। সে স্বামীকে অন্যান্য ঘটনাগুলো খুলে বলে। কি ব্যাপার বলো তো? আগে তো কলেজে সায়েন্স নিয়ে পড়তে, ভূতের পেছনে পড়লে কবে থেকে? দেখো, মজা করো না, আমি ঠিকই বলছি। ওটা বিদায় করো, নইলে আরও কোনো বড় বিপদ হতে পারে। দাদা ভাই, বৌদি ঠিকই বলছে, আমিও দেখেছি। ওটার চোখটা কেমন যেন, অস্বাভাবিক, দেখলেই ভয় লাগে। ও, নরদ বৌদি জোট বেঁধে আসা হয়েছে, তাই আইডিয়াটা কার? ঠাট্টা করো না, ওটাই সত্যি অশুভ কিছু আছে। নইলে অনেক পুতুল তো দেখেছি, এমন তো লাগেনি। আমি নিজে দেখেছি, ওটার শ্বাস পড়ছিল, খুব ভয় লেগেছিল। এক কাজ করো, তোমরা বরং হরর শো বা মুভি দেখা বন্ধ করো, তাহলে দেখবে আর ভূত নেই, পালিয়ে গেছে। তুই তার মানে আমাদের কথা শুনবি না, তাই তো? আজকের ঘটনাটা তো নিজের চোখেই দেখলে, মেয়েটার পায়ে কেটে গেল, আবার পুতুলটার গায়েও রক্ত। কাকলি, এটা একটা কোইন্সিডেন্স জাস্ট। ও তো সবসময় পুতুল নিয়েই থাকে, পা কাটার সময়ও ছিল, কোনোভাবে রক্ত লেগে গিয়ে থাকবে। আর তাছাড়া তুমি তো জানো আবহাওয়া কেমন জেদি, ও সারাক্ষণ এটা নিয়ে থাকে। এখন হঠাৎ সরিয়ে দিলে ওকে সামলানো যাবে? কান্নাকাটি করবে খুব। আর তোমরা এত ভয় পাচ্ছ কেন? ওকে দেখো, সারাক্ষণ পুতুলটা নিয়েই আছে। কই, ও তো ভয় পায় না। মেয়েটার যদি কোনো বিপদ হয়? ডোন্ট ওয়ারি, কিছু হবে না, এত ভয় পেও না। আর ভূত বলে কিছু হয় না, ওটা মনের ভুল। কিন্তু এরপর যেটা ঘটলো তাতে অভিকবাবুরও বিশ্বাসের ভিত নড়ে গেল। আজকে আবার জন্মদিন, প্রতি বছর খুব বড় করে অনুষ্ঠান হয়, এবারেও হবে। অভিকবাবু সব তদারকিতে ব্যস্ত। সন্ধ্যের সময় অনুষ্ঠান শুরু হলো। তাকে অনেক বুঝিয়ে পুতুলটাকে আজকে ঘরে রাখা হয়েছে। কি দরকারে রিয়ার এক বান্ধবী ওই ঘরের দিকে গিয়েছিল। ফাঁকা ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পায় সে। ও অবাক হয়, ঘরে তো কেউ নেই, তবে কিসের শব্দ? কৌতূহলবশত সে দরজার ফাঁক দিয়ে চোখ রাখতেই চমকে যায়। এ কি, পুতুলটা একা ঘরে হেঁটে চলে বেড়াচ্ছে! আজ বেশ লম্বা লাগছে ওকে। কোনো ক্রমে ওখান থেকে বেরিয়ে এসে রিয়াকে আড়ালে ডেকে সবটা বলে সে। রিয়া ওকে আপাতত চুপ থাকতে বলল। অনুষ্ঠান ভালোভাবে মিটে গেল। রাতে অভিকবাবুর আচমকা ঘুমটা ভেঙে যায়। উনি চেয়ে দেখলেন পুতুলটা ওপর থেকে লাফ দিয়ে নিচে নামলো, তারপর একটা বাচ্চা মেয়েতে পরিণত হলো। এবার ধীরে ধীরে এগিয়ে চলল। অভিকবাবু ভয় পেলেও দমে গেলেন না, উনিও চললেন তার পিছু পিছু। পুতুলরূপী মেয়েটা নিচে গেল, ফ্রিজ খুলে খাবার বের করে খেয়ে আবার রেখে দিল। তারপর আবার ঘরে ফিরে পুতুল হয়ে শোকেসের ওপর উঠে বসে রইল। অভিকবাবু নিজের চোখে বিশ্বাস করতে পারলেন না। এসব কী দেখছেন উনি? চোখের সামনে একটা পুতুল মেয়ে হয়ে গেল, আবার মেয়ে থেকে পুতুল। এটা কিভাবে সম্ভব? এতদিন কারো কথা বিশ্বাস করেননি, কিন্তু আজ সত্যি কি তার ভুতুড়ে পুতুল? সত্যি ওর মধ্যে আত্মা আছে? রাতে তার ঘুম হলো না। সকাল হলো, কাউকে কিছু বললেন না, আবার ভয় পাবে। তবে এর ইতিহাস না জানা অবধি শান্তি নেই তার। জানতেই হবে কী রহস্য লুকিয়ে আছে এর পেছনে। আজকে উনি আর কাজে গেলেন না, গেলেন সেই দোকানে যেখানে পুতুলটা কিনেছেন। সে কিছু বলতে পারল না, কারণ তাকে একটা লোক মালপত্র দিয়ে যায়। পরদিন ওই লোকটাকে ধরলেন। সে বলল এক ফেরিওয়ালা তার কাছে এটা বিক্রি করেছিল। এখন ফেরিওয়ালাকে কোথায় পাবেন? সে তো আর এক জায়গা দিয়ে রোজ যায় না। বেশ কয়েকদিনের চেষ্টায় তার দেখা মিলল। সে বললে এই পুতুলটা সে প্রতাপগড় নামে একটা জায়গায় পড়ে থাকতে দেখেছিল। সেই ওটা কুড়িয়ে নেয়। অত সুন্দর পুতুল দেখে আর ফেলে দেয়নি। উনি ওখানেও যান। পথ চলতে কিছু লোককে জিজ্ঞাসা করলেও তারা কিছু বলতে পারল না। সেটা উনি ফেলেই দিচ্ছিলেন। এমন সময়ে একটা মহিলা এসে বললেন, এটা মিতুর পুতুল না? মহিলাকে দেখে অভিকবাবু অবাক হলেন। আপনি জানেন এটা কার পুতুল? হ্যাঁ, জানবো না কেন, এটা তো মিতুলের পুতুল।
সারাদিন এটাকে নিয়ে থাকতো মেয়েটা, বড্ড ভালোবাসতো। ভালোবাসতো মানে এখন আর ভালোবাসে না? মহিলা এবার চোখের জল মোছেন। এখন যে মেয়েটাই আর নেই দাদা। কি হয়েছে আমায় একটু খুলে বলবেন? আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। মহিলা এবার ওনাকে নিয়ে নিজের বাড়ি গেলেন। চা দিয়ে বলতে শুরু করলেন ঘটনা। ওনার নাম পুতুল বৈদ্য, বাড়ি এই পাড়াতেই। উনি লোকের বাড়ি কাজ করেন। এর আগে শীতাংশু মণ্ডল নামে একজনের বাড়িতে কাজ করতেন। পরে ওনারা ওনাকে কাজ থেকে ছাড়িয়ে দেন। এরপর ওদের পাশের বাড়িতে কাজ করতেন শীতাংশু বাবুর মেয়ে মিতুল। ওর তখন মাত্র 5 বছর বয়স। তখন সে মাকে হারায়। মায়ের অনুরোধ আর মেয়ের কথা ভেবে আবার বিয়ে করেন শীতাংশুবাবু। কিন্তু নতুন বউ বিয়ের কদিনের মধ্যেই আসল রূপ দেখায়। মিতুলকে মোটেও সহ্য করতে পারত না। শাশুড়ি মা রান্না করতেন আর ওইটুকু মেয়েকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। একটু ভুল হলেই বেদম মার। তার মুখের ভয়ে কখনো কেউ প্রতিবাদ করতে সাহস পেত না। একদিন মেয়েটার জ্বর হয়েছিল, তাতেও সৎমা থেকে রেহাই দেয়নি। ওকে বাসন মাজতে দিয়েছিল। আসতে গিয়ে ও মাথা ঘুরে পড়ে যায় আর একটা কাপ ভেঙে যায়। অমনি তার মা তার ওপর ঝাঁপিয়ে পড়ে প্রচণ্ড মারতে থাকে। মাথা ফেটে রক্ত পড়ছিল। তাই দেখে একটু প্রতিবাদ করায় ওর ঠাকুমার সেদিনের খাওয়া বন্ধ হয়ে যায়। সেদিন তাকেই সব কাজ করতে হয়েছিল। নতুন বউয়ের ছেলে হবার পর অত্যাচার আরও বেড়ে যায়। অন্য সব কাজের পাশাপাশি ছোট ভাইকেও দেখাশোনা করতে হতো বাচ্চা মেয়েটাকে। আর তার মা যেত পাড়া বেড়াতে। একদিন বাচ্চাটা খুব কাঁদছিল। মিতুল কিছুতেই ওকে সামলাতে পারছিল না। ভুলবশত ওর গায়ে একটু নখের আঁচড় লেগে যায়। তার মা এসে এই দৃশ্য দেখে তো অগ্নিমূর্তি। এত বড় সাহস! তুই ইচ্ছে করে আমার ছেলেটার গায়ে কেটে দিয়েছিস? এবার দেখ তোর কি করি। এই বলে ব্লেড দিয়ে আচমকা ওর গায়ে কেটে দেয়। বাচ্চাটার মুখ বেঁধে দেওয়া হয়েছিল যাতে সে যন্ত্রণায় চিৎকার করতে না পারে। রক্তে ভেসে যায় সারা ঘর। মিতুল একসময় নেতিয়ে পড়ে। মারা যাওয়ার পর ওর দেহটা একটা বস্তায় ভরে লুকিয়ে রাখা হয়। এই ঘটনা কেউ জানতে পারেনি। ওর স্বামী আর শাশুড়িকে নিয়ে ডাক্তারের কাছ থেকে এলে সে ভালো মানুষের মতো খুঁটিয়ে খুঁটিয়ে সব খবর নেয়। মেয়ের কথা জানতে চাইলে সে বলে, যা ধিঙ্গি মেয়ে তোমার, দেখো গে কোথায় কোন বাড়িতে গপ্প জুড়েছে। এরপর রাতে সুযোগ বুঝে বস্তা সমেত দেহটা খাল পাড়ে ফেলে দেয়, যাতে সহজেই গড়িয়ে খালে পড়ে যায়। উনি এটা লুকিয়ে দেখেছিলেন। পুতুলটাও ফেলে দিয়েছিল। এই পুতুলটা ওর বড় প্রিয় ছিল। ওর মা ওকে দিয়েছিল। এটাকে ও সবসময় কাছে রাখতো, সব কথা বলতো একে।